মনোনয়নের বাছাইয়ে দ্বৈত নীতি প্রয়োগের অভিযোগ প্রার্থীদের। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন, বাতিল প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু। ১৩০০ টাকার এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে ২,০০০ টাকা পর্যন্ত। সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের, ক্ষুব্ধ ব্যবহারকারীরা। গ্যাসের জন্য আমি কেরানি পর্যন্ত গেছি, কোথাও গ্যাস নেই। কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যত তাড়াতাড়ি হোক এটা সমাধান একটা আসে। সাভারের আশুলিয়া জুড়ে ডাকাত আতঙ্ক, দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব। নিরাপত্তাহীনতায় স্থানীয়রা, নির্বিকার প্রশাসন। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, ৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এবং ৮ মাসের স্থবিরতা কাটিয়ে ফের সরগরম বরগুনার শুটকি পল্লী। সপ্তাহে ২৫ থেকে ৩০ প্রজাতির শুটকি সরবরাহ, ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। একই সমস্যা থাকার পরও কারো মনোনয়ন বাতিল, আবার কারোটা বৈধ। কেউ কেউ একই তথ্যে এক আসনে আটকে গেলেও ছাড় পাচ্ছেন অন্য আসনে। কেউ আবার পাচ্ছেন রিভিউয়ের সুযোগ, কাউকে বলা হচ্ছে নেই পুনর্বিবেচনার সুযোগ। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা দ্বৈত নীতি অবলম্বন করছেন বলে অভিযোগ প্রার্থীদের। এতে লেভেল প্লেইং ফিল্ড তথা রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। মুজাহিদ শুভর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাইবান্ধা ১ আসনে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও পরে রিভিউ করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। কিন্তু কক্সবাজার ২ আসনে জামায়াতের আরেক প্রার্থী হামিদুর রহমান আজাদ পুনর্বিবেচনায় আবেদন করলে সেখানকার রিটার্নিং অফিসার জানান রিভিউ করার কোনো বিধান নেই। যে মামলায় হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, একই মামলার সাজাপ্রাপ্ত আসামি জামায়াতের আরেক নেতা রফিকুল ইসলাম খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা। জামায়াতের আরেক নেতা সেলিম উদ্দিনও ওই মামলার আসামি, কিন্তু সিলেটের রিটার্নিং অফিসার তার মনোনয়নও বৈধ ঘোষণা করেন। অনৈতিক সুবিধার বিনিময়ে স্থানীয় প্রশাসন নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা দিয়েছে বলে দাবি বাতিল হওয়া প্রার্থীদের। তো ওনারা কাগজ চেয়েছিলেন, বলছে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, আদেশের অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে জটিলতায় বাতিল করা হয়েছে কুড়িগ্রাম ৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র, ঠিক একই জটিলতা রয়েছে সিলেট ৩ আসনের বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের হলফনামায়। কিন্তু তার মনোনয়ন বাতিল না করে আপাতত স্থগিত রেখেছেন রিটার্নিং অফিসার। একই জটিলতায় বিএনপির আরেক প্রার্থী এম কয়সারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও শেরপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক দেশে দুই আইন, এটা তো একদম এক্সপেক্ট করার মতো না। আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা, ইনি খুবই বায়াসড এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল, এই জায়গাটার সাথে উনি সদ্ব্যবহার করতে পারেন না। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর দিতে হয়। সেখান থেকে তারা ১০ জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, কিন্তু এই ১০ জনের মধ্যে ২ জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা ৯-এর ভোটার না, এবং এই ২ জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা ৯-এর ভোটার না। অন্যদিকে যাচাই বাছাইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ আসনে আটকে গেলেও একই কাগজ দেখিয়ে ঢাকা ১৮ আসন থেকে তার মনোনয়নপত্র বৈধতা পায়। একই দেশের নির্বাচন কমিশনের আইন প্রয়োগে দ্বৈত নীতির এই উদাহরণ ভোটের মাঠের সামঞ্জস্য নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই। বিশেষ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার প্রথম ধাপেই ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমন মত বিশ্লেষকদের। এই সংক্রান্ত যে পরিপত্র আছে তার মধ্যে পরিষ্কার করে বলা আছে যে ছোটখাটো কারণে মনোনয়নপত্র বাতিল করা যায় না। যারা এটা যাচাই বাছাই করছেন তাদের এন্ডে এক ধরনের গ্যাপ আছে, তারা এই মেসেজটা ঠিকমতো নিতে পারেন নাই, বুঝতে পারেন নাই, বা কিছু একটা হবে। নির্বাচন বিশ্লেষকদের প্রশ্ন, রিটার্নিং অফিসারদের এই দ্বিমুখী আচরণে প্রার্থীদের ভাবমূর্তিতে আঘাত এসেছে, তার দায় কে নেবে? দলের বাইরে গিয়ে যত পপুলারই হোক, কেউ যাতে স্বতন্ত্র নির্বাচন করতে না পারে। সুতরাং এটা এক ধরনের
আইনি ইঞ্জিনিয়ারিং সিস্টেম আমার কাছে মনে হয় অনেক হেভি ওয়েটও বাদ পড়ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং অন্য দলেরও অনেক লোক বাদ পড়ছে। এটা একটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং। বিষয়টাকে সহজ করবেন, সিম্পল করবেন। আমি একটা ছোট্ট দল, আমার 1000 লোকের স্বাক্ষর বা 2000 লোকের স্বাক্ষর আনছি, এই ভোটারগুলার কিন্তু প্রাইভেসি ওপেন হয়ে যাচ্ছে। বড় দল তাদেরকে আইডেন্টিফাই করতে পারে। আপনি তো ভোটারের প্রাইভেসি অ্যান্ড সিক্রেসি রাখতেছেন না। এখন পর্যন্ত সারা দেশে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধতা পেয়েছে 1842 জনের। তবে আপিলে গিয়ে সংক্ষুব্ধ প্রার্থীরা যদি যৌক্তিকভাবে তাদের প্রার্থিতা ফেরত পান, তবেই ইসির নিরপেক্ষতা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। বাছাই শেষে মনোনয়ন বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা আজ থেকে আপিল শুরু করেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হচ্ছেন তারা, আর এই মুহূর্তে সেখানে আছেন শাহাদাত অভ্র। যাচ্ছি তার কাছে। অভ্র, আপিলের জন্য প্রার্থীরা আসতে শুরু করেছেন কিনা ইতোমধ্যে জানাবেন, আর কার্যক্রম কি শুরু হয়েছে কিনা? ইতিমধ্যে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে লাইবা। এখানে বলাই চলে সকাল ঠিক 10টা নাগাদই কার্যক্রম শুরু হয়। আপিলের যে কার্যক্রমগুলো আছে সেটি ইতিমধ্যে আপনারা জানেন যে 2500 যেই মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে 723টি কিন্তু অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অবৈধ যেই 723 জন প্রার্থী আছে তারা কিন্তু আজকে এখানে এসেছেন। এখানে নির্বাচন কমিশনের যে সচিবালয় আগারগাঁওতে কিন্তু এই মুহূর্তে বুথ বসানো হয়েছে। এখানে প্রত্যেক অঞ্চল ভিত্তিক বুথ বসানো হয়েছে 10টি, এবং একটি কিন্তু হচ্ছে কেন্দ্রীয় বুথ, যেখানে কিনা হচ্ছে খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর সহ কেন্দ্রীয় একটি বুথ কিন্তু রয়েছে। এই সবগুলো বুথে যারা কিনা এই অঞ্চলগুলো আছে, অঞ্চল ভিত্তিকভাবে তাদের সমস্যা যেগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো সমাধান করে কিন্তু এখানে তাদের জন্য জমা দেওয়ার সুযোগ রয়েছে নমিনেশন পত্রটি, এবং সেই ক্ষেত্রে তাদের আপিল নিষ্পত্তির জন্য কিন্তু হচ্ছে 11 থেকে সময় দেওয়া হয়েছে। 18 তারিখের মধ্যে কিন্তু আপিলগুলো নিষ্পত্তি করা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও এই যে আজকে থেকে যে কার্যক্রম শুরু হলো, এই কার্যক্রম কিন্তু 9 তারিখ পর্যন্ত চলবে। আজকের দিনেই সবাই একই সাথে আসবে এমনটি কিন্তু নয়, বরঞ্চ যেই 723 জনের কথা বলছি যাদের কিনা অবৈধ বলে গণ্য করা হয়েছে মনোনয়নপত্র, তারা কিন্তু হচ্ছে তাদের সুযোগ সুবিধা মতো আসতে পারবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু এই বুথগুলো খোলা থাকবে, এবং এই বুথে কিন্তু আমরা দেখেছি তারা তাদের লয়ারকে সাথে নিয়ে যাদের অবৈধ বলে ঘোষণা করা হয়েছে তারা কিন্তু এখানে এসেছেন, এবং সমস্যার সমাধান করে অনেকে কিন্তু তাদের যেই প্রার্থিতা সেটি কিন্তু হচ্ছে জমা আবার দিয়ে তারা কিন্তু খুশি মনে ফিরে যাচ্ছেন। তারা বলছেন যে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার ব্যাপারে তারা কিন্তু হচ্ছে শতভাগ আশাবাদী, এবং তারা বলছেন খুব ছোট ক্ষুদ্র কারণে কিন্তু তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সেই বিষয়ে তারা নির্বাচন কমিশনকে অভিহিত করেছেন, এবং কিছু সময় গেলে মানে হচ্ছে 9 তারিখের পরপরই 18 তারিখের মধ্যেই তারা প্রার্থিতা ফিরে পাবেন এমন দাবি করেছেন। অন্যথায় তারা কিন্তু হচ্ছে অনেকেই বলেছেন তারা হবেন। এ ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচন কমিশন থেকে। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত ছিলেন শাহাদাত অভ্র। এবারে জানাবো ভোটারের ইশতেহার প্রসঙ্গ। ছয় উপজেলা আর 66 ইউনিয়ন নিয়ে কুষ্টিয়া জেলার সংসদীয় আসন 4টি। কৃষি নির্ভর আর কর্মসংস্থানের জন্য শিল্প প্রতিষ্ঠান থাকলেও এই জেলার প্রধান সমস্যা মাদক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অভিযোগ আছে সাধারণ মানুষের। আসছে নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ কুষ্টিয়া 4 আসন। খোকসা ও কুমারখালী উপজেলা নিয়ে গঠিত এই আসনে নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, আসনটিতে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন জানাবেন, আর আরেকটু জানাবেন ভোটারদের আকর্ষণে কোন বিষয়গুলোর দিকে নজর দিচ্ছেন প্রার্থীরা? লাইবা,
কুষ্টিয়াকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। কেন বলা হয়? আমি এখন ঠিক যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে ফকির লালন শাহের সমাধিস্থল, এবং শুধুমাত্র এখানে যে ফকির লালন শাহের সমাধিস্থল তা কিন্তু নয়, এখানে ফকির লালন শাহের যে দর্শন তিনি রেখে গেছেন সেটার চর্চাও কিন্তু এই জায়গাটিতে হয়। শুধু তাই নয়, কবি রবি ঠাকুরের এখানে স্মৃতিবিজড়িত যে কুঠি বাড়ি সেটিও কিন্তু এই কুষ্টিয়ায় অবস্থিত। এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে কুষ্টিয়া ৪ আসন, যেটি কুমারখালী এবং খোকসা এই দুটি উপজেলাকে নিয়ে এই কুষ্টিয়া ৪ আসন, যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে বিএনপিরও যেরকম প্রার্থী রয়েছে, একই সাথে জামাতের প্রার্থীও এখানে রয়েছেন। তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। মূলত কুষ্টিয়ার যে সমস্যাটির কথা আপনি বলছিলেন, যে সেটি হচ্ছে যে আমরা যতটুকু কুষ্টিয়ায় এসে দেখেছি যে যে প্রধান যে শহর, সেই শহরে যেতে প্রশস্ত রাস্তা রয়েছে এবং এখানে অবকাঠামোগত অবস্থাও কিন্তু অন্যান্য যে কোনো জেলার থেকে ভালো। কিন্তু সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এখানে মাদকের সমস্যা রয়েছে। যুব সমাজ আসলে অনেকটাই মাদকমুখী হয়ে গেছে, কারণ এখানে দৌলতপুর একটি উপজেলা রয়েছে যেটা ভারতের সাথে সীমান্ত, এবং সেই সীমান্তের অনেক একটা বড় একটা অংশ অরক্ষিত থাকার কারণে সেদিক দিয়ে অনায়াসে এই মাদক এই কুষ্টিয়াতে আসে, যে কারণে খুব সহজেই মাদক হাতের কাছে পাওয়ার কারণে এখানকার যারা যুব সমাজ রয়েছে তারা কিন্তু মাদকে আসক্ত হয়ে পড়ছে। এর আগে আমি যেটি বলেছিলাম যে এখানে আরও একটি বড় সমস্যা যেটি ভোটাররা বারবার চান, যেখানে যেহেতু কুষ্টিয়ার ঠিক পাশ দিয়ে কিন্তু গড়াই নদী এবং পদ্মা নদী রয়েছে, সেই জায়গায় প্রচুর কিন্তু চরাঞ্চল রয়েছে। সেই চরাঞ্চল থেকে চরাঞ্চলে যারা বসবাস করেন তাদের স্বাস্থ্যসেবা পেতে অনেকটাই বেগ পেতে হয়, কারণ তাদেরকে একমাত্র স্বাস্থ্য সেবা কিন্তু পেতে হলে তাদেরকে আসতে হয় জেলা শহরে যে জেনারেল হাসপাতালটি রয়েছে সেখানে। কিন্তু সেখানে মাত্র 250 শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেখানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন 1000 থেকে 1200 রোগী, যে কারণে হিমশিম খেতে হয় এই অধিকাংশ রোগীকে মেঝেতে বিছানা করে তারপর তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। এবং নার্স এবং ডাক্তারদের সমস্যা সংকট অন্যান্য যে কোনো জেলায় যেরকম রয়েছে এখানেও ঠিক তেমনি রয়েছে। এবং একই সাথে এই কুষ্টিয়াতে কিন্তু একটা মেডিকেল কলেজও রয়েছে, কিন্তু সেখানে খুব সীমিত সংখ্যক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি কুষ্টিয়া যেই জেলা রয়েছে সেই জেলাতে আমরা দেখেছি যে এখানে বিশুদ্ধ যে পানির সেটির কিন্তু একটা সংকট রয়েছে। আর এই যে আসন, যেহেতু এখানে একটা পুরো কুষ্টিয়া জেলাকে যেহেতু সাংস্কৃতিক কেন্দ্র বলা হয়ে থাকে, এখানে সাংস্কৃতিক যে চর্চা ভোটাররা বলছেন যেন এটাকে যেন আরও টিকিয়ে রাখার জন্য আরও সরকার থেকে যেন উদ্যোগ নেওয়া হয় এবং এখানে সেই চর্চাটা যেন আরও যেন বেগবান হয়, এই ব্যাপারে তারা কিন্তু চান যে আগামীতে যারা প্রার্থী নির্বাচিত হবেন তারাও উদ্যোগ নেবেন। এবং আজকে আমরা বিকেল 4:30টার সময় এই কুষ্টিয়া জেলার রাজনীতিবিদ এবং ভোটারদের সাথে নিয়ে আলোচনা করব ভোটারের ইশতেহারে। সেখানে তাদের কাছ থেকে জানবো কি তারা চান আসছে নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে। টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার। সারা দেশে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ভোক্তা পর্যায়ে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না কোম্পানিগুলো। এই সুযোগে ভোক্তাদের জিম্মি করে 1300 টাকার সিলিন্ডার 1800 টাকা থেকে 2000 টাকায়ও বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান, কুমিল্লা থেকে আছেন খালিদ সাইফুল্লাহ এবং নাটোর থেকে যুক্ত হবেন মাহবুব হোসেন। আমি প্রথমে যেতে চাই শোয়েবের কাছে চট্টগ্রামে। শোয়েব, জানাবেন যে সরকার নির্ধারিত দরে এলপিজি সিলিন্ডার বিক্রির কোনো তদারকি করা হয় কিনা চট্টগ্রামে, আর ভোক্তারা কি বলছেন? এবার সরকার গতকাল যে দামটি নির্ধারণ করে দিয়েছেন, আজকে কিন্তু সেই দামটি কার্যকর হয়নি, কিন্তু কথা ছিল গতকাল সন্ধ্যা 6টা থেকে সেই দামটি কার্যকর হবে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় যারা খুচরা এলপিজি সিলিন্ডার বিক্রি করেন তাদের সাথে কথা বলেছি, সে সকল দোকানদারদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে মূলত কোম্পানি থেকেও আসলে এখনো বাড়তি দরেই তাদেরকে সিলিন্ডার কিনতে হচ্ছে। বিশেষ করে 1306 টাকা যেখানে ভোক্তার মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, সেখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন, যারা খুচরা বিক্রি করেন, তারাই কিন্তু 1400 থেকে 1450 টাকা দরে এখনো সিলিন্ডার কিনছেন বলে দাবি করছেন। এবং তারা বলছেন যে 1400 থেকে 1450 টাকায় সিলিন্ডারগুলো কিনে তারা বিক্রি করছেন 1500 থেকে 1550 টাকা। যদিও বা আমরা কিছু ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানাচ্ছিলেন যে এখনো 1700 থেকে কোথাও 1800 টাকা কিন্তু সিলিন্ডারগুলো বিক্রি হচ্ছে। এবং এটির মূল কারণ হিসেবে তারা যেটি বলছেন যে কোম্পানিগুলো কিন্তু চাহিদা অনুযায়ী তারা পণ্য সরবরাহ বা সিলিন্ডার সরবরাহ করতে পারছেন না। বিশেষ করে আমরা যেই এখন দোকানটিতে রয়েছি সেখানে
প্রতিদিন 100 সিলিন্ডারের চাহিদা দিলে সেখানে কিন্তু তাকে যোগান দেওয়া হচ্ছে 30টি বা 20টি বা 40টি এরকম তিনি দাবি করেছেন, অর্থাৎ চাহিদার অর্ধেকেরও কম তারা কিন্তু সিলিন্ডার সরবরাহ পাচ্ছেন। যে কারণে মূলত কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী সরবরাহ নেই তেমন বিষয়টি বলেই কিন্তু মূলত দাম তারা বাড়তি রাখছেন বলে তারা জানিয়েছেন। এবং তদারকির যে বিষয়টি সেটি মূলত ভোক্তা অধিকারের পক্ষ থেকে কিন্তু যখন বাজার কিছুটা অস্থির হয়ে পড়ে তখন বাজারে এক ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তবে গেল এক সপ্তাহের বেশি সময় ধরেও কিন্তু বাজার অস্থির হয়ে রয়েছে। আমরা দোকানিদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এক সপ্তাহ আগে কোম্পানি থেকে দাম আরও বেশি নিচ্ছিল দোকানদারদের কাছ থেকে, সেই সময়টাতে অনেক দোকানি কিন্তু সিলিন্ডার বিক্রি করা বন্ধ রেখেছিলেন। এবং এই যে কেউ কেউ বন্ধ রেখেছেন, যারা ব্যবসা করেছেন তারা কিছুটা বাড়তি দামে রেখেছেন, এই সব কিছু মিলেই কিন্তু বাজার অস্থির হয়েছে। গেল এক সপ্তাহ ধরে চট্টগ্রামে কিন্তু এই নিয়ে প্রশাসনের কোনো তদারকি কিন্তু আমরা দেখিনি। তবে যেহেতু গতকাল সরকার একটি দাম নির্ধারণ করে দিয়েছে, এই মুহূর্তে আসলে প্রশাসন কতটা তদারকি করবে সেটি হয়তো বা প্রশাসন সিদ্ধান্ত নেবে। কিন্তু ভোক্তাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে সরকার যে দামটি নির্ধারণ করে দিয়েছে সেই দামে তারা সিলিন্ডার পাচ্ছেন না। অন্যদিকে যারা হোটেল ব্যবসায়ী, রেস্তোরাঁ ব্যবসায়ী রয়েছেন কিংবা টি স্টলের যারা দোকানদার রয়েছেন তারা বলছেন যে তারা মূলত যেহেতু তাদের সেখানে গ্যাসের ব্যবহারটা একটু বেশি হয় সেই কারণে তারা হয়তোবা কিছুটা কম দামে পাচ্ছেন, কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু সেভাবে পাচ্ছেন না। এবং একটি পরিসংখ্যান দিই যে প্রতি মাসে দেশে যেখানে 1,20,000 টন এলপিজি লাগে সেখানে কিন্তু গেল ডিসেম্বরে আমদানি হয়েছে 85,000 টন। এবং এই যে আমদানি পর্যায়েও কিন্তু এক ধরনের সংকট তৈরি হয়েছে এবং সেই সংকটের কারণেই মূলত বাজারেও সরবরাহ কমেছে এবং সেই সরবরাহ কমার কারণে কিছু কিছু ব্যবসায়ী হয়তো বা বাড়তি দামে বিক্রি করছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার আমরা কুমিল্লার খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ। ধন্যবাদ শোয়েব। চট্টগ্রামের মতো কুমিল্লাতেও এলপিজি গ্যাসের ব্যাপক সংকট কিন্তু রয়েছে। কুমিল্লার সিটি কর্পোরেশন এলাকাতে আমি আছি, চকবাজার এলাকাতে। এখানে বেশ কিছু ছোট দোকানে আমরা ঘুরে দেখেছি যারা এলপিজি গ্যাস সংগ্রহ করতেন সিলিন্ডার, তাদের কাছে কিন্তু গ্যাসের সংকট রয়েছে এবং গ্রাহকরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় খুঁজেও কিন্তু তারা ব্যবহারের জন্য এলপিজি গ্যাসের সিলিন্ডার পাচ্ছে না। এবং সরকার যে দাম নির্ধারণ করেছে 1306 টাকা, তার থেকে কিন্তু 500-600 টাকা বেশি দরে বিভিন্ন জায়গাতে বিক্রি হচ্ছে। এখানে আমি যে দোকানে আছি, যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি গতকালকে অল্প কিছু সিলিন্ডার এনেছেন, তা 1450 টাকা করে তিনি নিজে কিনেছেন। তো একজন বিক্রেতা যদি 1450 টাকা করে কিনে থাকেন, তিনি আসলে বাড়তি দামে, তার চেয়ে বাড়তি দামে কিনবে, যেখানে বিক্রি করবে, যেখানে সরকার নির্ধারণ করে দিয়েছে 1306 টাকা। তো এখানে কুমিল্লাতে গ্রামীণ এলাকাগুলোতে গ্যাসের তীব্র সংকট, যেখানে মানুষজন এলপিজি সিলিন্ডারের মাধ্যমে তারা ঘরে খাবার তৈরি করেন এবং সেখানে কিন্তু সংকট আরও বেশি এবং সেখানে 1800-2000 টাকাও বেশি করে কিন্তু কিনতে হচ্ছে। অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মাসে 2টি সিলিন্ডার লাগে, যেখানে অতিরিক্ত যদি এভাবে 1200 টাকা 1000 টাকা বেশি দামে তারা কিনতে হয় তাহলে আসলে তারা বেশ বিপাকেই পড়ছেন। বিশেষ করে হোটেলগুলো কিন্তু এলপিজি গ্যাসের মাধ্যমেই চলে, তো তারাও বলছেন যে আসলে বাড়তি দামে কিনতে গিয়ে কিন্তু তাদেরও বেশ দুর্ভোগে পড়ছেন এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার নিশ্চয়ই এদিকে গুরুত্ব দিবে এবং যে সংকট তৈরি হয়েছে সেটি নিরসনের সরকারের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ এবং ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রত্যাশা করছেন। এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। আমরা চলে যাচ্ছি নাটোরে, সেখানে আমাদের সহকর্মী মাহবুব, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। খালেদ, আপনি যেমনটি বলছিলেন নাটোরে কিন্তু একই অবস্থা চলছে। গতকাল যারা নাটোর সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু আজ থেকে নাটোরে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সিলিন্ডার যে সরবরাহ সেটি কিন্তু বন্ধ ঘোষণা করেছে। আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন যে খুচরা দোকানগুলোতে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে এই গ্যাস সিলিন্ডার বন্ধ থাকার কারণে, সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু যে খুচরা ব্যবসায়ীরা একটি সুবিধা নিচ্ছে, সেটি হচ্ছে যে তারা যে সরকার যে নির্ধারিত দাম গতকাল বেঁধে দেওয়া হয়েছিল 1306 টাকা, এর বাইরে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে 1400 থেকে অনেকে 1700 টাকা পর্যন্ত কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সেটির দাম নিচ্ছেন। অর্থাৎ এটি একটি অনেকটাই ক্রেতাদের জিম্মি করে কিন্তু নেওয়া হচ্ছে। আমরা যারা নাটোরের ডিলার রয়েছেন, প্রায় 20 থেকে 25 জন ডিলার রয়েছেন এই যারা সিলিন্ডার সরবরাহ করে থাকেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল যে সরকার যে দামটা বেঁধে দিয়েছে 1306 টাকা, সেখানে কিন্তু
তাদের কোম্পানি খরচ হচ্ছে 1317 থেকে 20 টাকা পর্যন্ত, যার কারণে তারা 1306 টাকা কিন্তু দরে সেটি কিন্তু তারা বিক্রি করতে পারছে না। তাদের এই অভিযোগের কারণে কিন্তু তারা আজকে থেকে যে অনির্দিষ্টকালের গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ সেটি রেখেছে। এতে করে কিন্তু সাধারণ খুচরা যারা ক্রেতারা রয়েছেন, যারা ভোক্তা রয়েছেন, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আজকে 11:30টার সময় জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু এইসব ডিলারদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন জেলা প্রশাসক। এই ছিল নাটোর থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে সবশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন লাইবা জান্নাত। সারা দেশে চলছে এলপিজি সিলিন্ডার সংকট, আর সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সাভারের আশুলিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে ডাকাত আতঙ্ক। বাসাবাড়ি থেকে শুরু করে প্রধান সড়ক সব জায়গায় নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। প্রায় প্রতিদিনই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে তাণ্ডব চালালেও নির্বিকার প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। হুমায়ুন কবিরের প্রতিবেদন। রাত হলেই আতঙ্ক বাড়ে আশুলিয়াবাসীর। শাখা সড়ক, প্রধান সড়ক কিংবা আবাসিক এলাকা সবখানেই ডাকাত আতঙ্ক। গেল 28 ডিসেম্বর আশুলিয়া থানার পূর্ব ডেন্ডাবর এলাকায় এক প্রবাসী পরিবারের বাড়িতে হানা দেয় ডাকাত দল। দ্বিতীয় তলার গ্রিল ও জানালা কেটে ভেতরে ঢুকে পড়ে তারা। বাধা দিলে প্রবাসীর বাবাকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকা জুড়ে হইচই শুরু হলে ফাঁকা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় ডাকাত দল। তাৎক্ষণিকভাবে দরজা লাগানোর চেষ্টা করি, কিন্তু দরজা লাগাইতে পারি না। দেখি আমার রুমে ডাকাত ঢুকে গেছে। তো তারা তখন সবাই যখন হইচই করেছে, তারা ধরে চুরি করে দিল। আমি একই রাতে কাছাকাছি সময়ে পূর্ব ডেন্ডাবরের গ্রিন সিটি এলাকার আরও একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা কর্মী বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসীর ধাওয়ায় অস্ত্র হাতে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাইতেছে চিৎকার মারছে, ঘর থেকে বাড়ানি পরে ফায়ার করছে। ফায়ার করার কারণে আমি সামনে আইতে পারি নাই, ভয় পাইয়া পিছাই গেছি। দীর্ঘদিন ধরেই ডাকাত আতঙ্কে দিশেহারা এই এলাকার বাসিন্দারা। গেল 18 ডিসেম্বর রাত 8টা থেকে 10টা পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে অন্তত 30টি যানবাহন থামিয়ে চলে গণডাকাতি। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র 100 ফুট দূরে পুলিশ অবস্থান করলেও তারা ছিলেন নির্বিকার। আমি একই ছেলেকে এখানটা যে যাবো তার জন্য পকেটে টাকা থাকে, মোবাইল থাকে, মনে করেন যে ছুরি ধরে তারপরে এই যেরকম নিয়ে যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে আশুলিয়া পুলিশ ফাঁড়িতে গেলে দায়িত্বে থাকা উপপরিদর্শক মনির হোসেন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। অন্যদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদারও বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। আমি আপনাকে বলি, আমার এখন বক্তব্য রেকর্ড করে না, কারণ আমি বক্তব্য দেব না। গেল 15 দিনে আশুলিয়া থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির অন্তত 7টি ঘটনা নথিভুক্ত হয়েছে। হুমায়ুন কবির, এখন সাভার। সারা দেশে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা ওঠানামা করছে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পাবনায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 8.4 ডিগ্রি সেলসিয়াসে। সোমবার সকাল 9টায় ঈশ্বরদীতে এই তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। বরগুনায় কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। কাজে যেতে পারছেন না অনেকেই। শীতে বাড়ছে সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। হাসপাতালে ভিড় বাড়ছে শিশু এবং বয়স্কদের। মেহেরপুরেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা আর ঠান্ডায় স্কুলে যেতে ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। হিলিতে ঘন কুয়াশায় দুশ্চিন্তায় কৃষক। পর্যাপ্ত রোদ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো বীজতলা। পঞ্চগড় সহ উত্তরের জেলাগুলোতে শীতের দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে, মৃদু শৈত্যপ্রবাহ আরও বেশ কয়েকদিন থাকতে পারে। শীতে ভোলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আর এ বিষয়ে জানাতে ভোলা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, হাসপাতালের চিকিৎসা সেবা কেমন চলছে জানাবেন, আর রোগীরা কি বলছেন, ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছেন?
লাইবা গত কয়েকদিন তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে বাতাসে কিন্তু উপকূল এলাকা ভোলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আমি রয়েছি ভোলার 250,000 জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে মেঝেতে রোগীর স্বজনরা তাদের প্রিয়জনকে নিয়ে চিকিৎসা সেবার জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে ভোলার 250,000 জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার জন্য আসলেও কিন্তু তারা বেডের সংকটের কারণে তারা একরকম মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে, এতে করে একদম নাজেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে। আর আমি ভোলার যেই 250,000 জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, ভোলার 250,000 জেনারেল হাসপাতাল 250 শয্যার হলেও কিন্তু এটির জনবল এবং বেড সংখ্যা 100 শয্যা দিয়ে চলার কারণে কিন্তু অনেকটা চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে। শিশু ওয়ার্ডটি 60 শয্যার বেড থাকলেও কিন্তু সেখানে রোগী আছে এখন পর্যন্ত 1 থেকে 120 জনের মতো রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এদের যারা রয়েছেন অধিকাংশই কিন্তু নিউমোনিয়া, ঠান্ডা এবং সর্দি কাশি জনিত রোগী কিন্তু আক্রান্ত হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। তবে এখানের যে কর্তব্যরত নার্স রয়েছে তারা আমাকে জানিয়েছেন গত 3 এবং 4 তারিখ 2 দিনেই 2 শিশু নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু তারা মৃত্যুবরণ করার চিত্র কিন্তু এই সদর হাসপাতালে ঘটেছে। শুধু যে ভোলা সদর হাসপাতালের চিত্র এইটা তা কিন্তু না, ভোলার যে 7 উপজেলার 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র কিন্তু একই রকম। শীতজনিত রোগীর কারণে ঠান্ডা, কাশি এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রতিটি হাসপাতালে কিন্তু এখন রোগীর চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই রোগীর চাপ সামাল দিতে কিন্তু কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের একটা বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে এই সময়টাতে রোগীদেরকে, যে বিশেষ করে বাচ্চাদেরকে বাড়তি যত্ন নেওয়া, শুষ্ক করে থাকা এবং গরম কাপড়ে মোড়ানোর কিন্তু চিত্র রাখার কথাও কিন্তু চিকিৎসক এবং নার্সরা জানিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে ভোলার 250,000 জেনারেল হাসপাতাল থেকে শীতজনিত রোগীর সর্বশেষ তথ্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের কাছ থেকে প্রত্যাশা বাড়ছে রাজশাহীর গ্রাম ও শহরের নারী ভোটারদের। নির্বাচনী প্রস্তুতি বাস্তবায়নের পাশাপাশি ভোট শেষে প্রার্থীদের পাশেও পেতে চান তারা। আসছে নির্বাচনে তারা এমন একজন প্রতিনিধিকে বেছে নিতে চান যিনি বৈষম্য ছাড়াই নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। দালানের শহর, উঁচু নিচু বরেন্দ্র চরাঞ্চল আর সমতল জলাশয়ের ভৌগোলিক বৈচিত্র্যতায় ঘেরা রাজশাহী শহর, যেখানে মোট জনসংখ্যার 49.51% নারী, ভোটার 50%-এর বেশি। 70% কৃষি পেশার এই জেলায় পুরুষের সাথে পাল্লা দিয়ে শ্রমে ঘামে এগিয়ে আছেন নারীরা, যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সবচেয়ে বেশি। কাজে যাওয়া আসার পথে যাদেরকে শিকার হতে হয় নানা ধরনের হয়রানির, রয়েছে মজুরি বৈষম্যের গ্লানি। আগামী নির্বাচনে এসব থেকে মুক্তির প্রতিশ্রুতিই খুঁজছেন তারা। মানুষের সম্পূর্ণ দেয় না, এইভাবে দিন চালায় আমাদের। উচাডাঙ্গা গ্রামের বৃদ্ধা জাচিন্দা মারান্ডি মাঠে কাজে যেতে পারেন না, তাই করছেন গৃহস্থালির কাজ। কৃষিতে মেশিনারিজের ব্যবহার বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছেন অন্যরাও। আধুনিক যুগে বিভিন্ন প্রযুক্তির দ্বারাই কৃষি কাজের হচ্ছে, এটার জন্য আমরা চাই যেন কারিগরি প্রশিক্ষণ। বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যা দূর করা, শিক্ষা লাভের সুযোগ, স্বাস্থ্যসেবা সহ নারী বান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করতে আসছে নির্বাচনে প্রতিশ্রুতি চান তারা। বাইরে যাতায়াতের জন্য সমস্যা হয়, গাড়ি পাইতে দেরি হয়। তারপরে ধরেন স্কুলে, এখানে কাছে কোনো স্কুল নেই, বাচ্চাদেরকে পড়ানোর জন্য অনেক অসুবিধা হয়। কেবল গ্রামীণ নয়, শহরের উদীয়মান নারী উদ্যোক্তারাও চান গুরুত্ব দেয়া হোক কর্মসংস্থান আর অর্থনৈতিক উন্নয়নে। আগামী সরকারের কাছে এটা চাওয়া যে আমরা নতুন নারী উদ্যোক্তা, তারা যেন আমাদের পাশে থেকে নিরাপত্তার একটা জায়গা করে দেয়। যে এই রাষ্ট্রে আসুক তার প্রতি ভালো কিছু আশা করি, ভালোভাবে থাকতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, আমাদের উন্নয়ন হয়। আলো নারীরা যে শুধু বঞ্চিত তা না, এখানে আর একটা গোষ্ঠী আছে যেটাকে নৃগোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী বলা হয়। তাদের মধ্যে শিক্ষার আলোও নেই, তারা সমাজে পিছিয়ে আছে অনেকটা, আর তারা উপরে ওঠার জন্য যে একটা সুযোগ সুবিধা সেটা সে সরকারিভাবে কোনো মতেই আমরা তাদেরকে পৌঁছায় দিতে পারি না। এদিকে নারীদের সামাজিক নিরাপত্তায় প্রার্থীর বাইরেও রাজনৈতিক নেতাদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন উন্নয়ন কর্মীরা।
জনসংখ্যার অর্ধেক যেহেতু নারী এবং তাদের অগ্রযাত্রা যদি আমরা অব্যাহত না রাখতে পারি, আসলে রাষ্ট্রের যে উন্নতি, যে আমার উন্নয়নের যে ধারা, সেটা কিন্তু অব্যাহত থাকবে না। এক্ষেত্রে অবশ্যই আমাদের যে নির্বাচনে যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে অবস্থান নিতে হবে। নির্বাচন অফিসের তথ্য মতে রাজশাহী জেলার মোট ভোটার সংখ্যা 22,63,964 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,23,904 জন, নারী 11,40,035 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 25 জন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। সিলেটে 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর আনুমানিক 4টা 47 মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। নগরীর জিন্দাবাজার উপশহর, আম্বারখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায়ও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত সময়ের আগেই ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 100% অর্জন করেছে জেলা খাদ্য বিভাগ। চাহিদা অনুযায়ী মিল মালিকদের দেয়া হয়েছে অতিরিক্ত বরাদ্দ। আর এই নিয়ে জানাতে জেলা খাদ্য গুদাম থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয় কৃষকরা লাভবান হয়েছে কিনা জানাবেন আমাদের। লাইবা, সরকারের যেই বিতরণ কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পন্ন করার জন্য প্রতি বছরই কিন্তু 2বার অর্থাৎ বুড় এবং আমন মৌসুমে সরকার সারা দেশ থেকে ধান চাল সংগ্রহ করে থাকে এবং তার মধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িতে যেহেতু এখানে চালকল বেশি এবং যেহেতু এখানে পূর্বাঞ্চলের সবচেয়ে একটি বৃহৎ ধানের মুকাম রয়েছে, সেই জন্য এখানে কিন্তু সংগ্রহ কিন্তু তাদের বরাদ্দ বেশি থাকে এবং সেটি কিন্তু গত 20 নভেম্বর থেকেই ব্রাহ্মণবাড়িতে ধান চাল সংগ্রহ কার্যক্রমটি শুরু হয়েছিল। সেটি আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা থাকলেও যেহেতু তাদের যেই মূল লক্ষ্যমাত্রা ছিল, অর্থাৎ এখান থেকে সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 33,700 টনের কিছু বেশি, সেটি কিন্তু পুরোপুরি অর্জন হওয়ার পরে আরো অতিরিক্ত প্রায় 14,000 টনের মতো কিন্তু সিদ্ধ চাল কিন্তু সংগ্রহ করা হয়েছে। এছাড়া আতপ চালের কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 5,500 টনের মতো, সেটি অর্জন হয়ে যাওয়ার পরে কিন্তু মিল মালিকদের চাহিদা অনুযায়ী আরো প্রায় 1,000 টনের মতো কিন্তু অতিরিক্ত নেওয়া হয়েছে। এছাড়া ধানের যে বরাদ্দ সেটি ছিল প্রথমে লক্ষ্যমাত্রা ছিল 555 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু পরবর্তীতে কৃষকদের চাহিদা অনুযায়ী কিন্তু আরো প্রায় 4,500 টনের মতো কিন্তু অতিরিক্ত ধান এখান থেকে নেওয়া হয়েছে। ফলে বলা যেতে পারে এই যে এবার সরকার এই যে এখানে আসলে এবার ধান চাল সংগ্রহের ক্ষেত্রে যে দর দিয়েছে, অর্থাৎ ধান কিন্তু প্রতি কেজি নেওয়া হয়েছে 34 টাকায়, সিদ্ধ চাল নেওয়া হয়েছে 50 টাকা কেজি এবং আতপ চাল নেওয়া হয়েছে 49 টাকা কেজি। যার ফলে আসলে এই যে দরটি যে বৃদ্ধির ফলে কিন্তু বাজার দরের চেয়ে এই যে দরটি বেশি হওয়ার কারণে কিন্তু কৃষক এবং মিল মালিকরা কিন্তু অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই খাদ্য বিভাগে তারা চাল এবং ধান তারা দিয়েছেন এবং আমরা কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছেন, তারা বলছেন যে এবার কিন্তু ফলনও কিছুটা ভালো হয়েছে। এছাড়া উৎপাদন খরচ মিটিয়ে সরকার যে দর তাদেরকে আসলে দিয়েছে এই সংগ্রহের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা কিন্তু দর দিয়ে এই দামে কিন্তু ধান দিয়ে কিছুটা মুনাফা তারা করতে পেরেছেন বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। এছাড়া চালকল মালিকরা কিন্তু এই যে তারাও কিন্তু আসলে এই যে স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু তারা চাল দিয়েছে, যেহেতু আসলে চালের দর কিছুটা বেশি ছিল, যার ফলে তারাও কিন্তু সকল উৎপাদন খরচ মিটিয়ে তারাও কিন্তু কিছুটা মুনাফা করে কিন্তু এখানে চাল দিয়েছে, যার ফলে তারা কিন্তু পরবর্তীতে কিন্তু অতিরিক্ত কিছু বরাদ্দ নিয়েছে এবং সেটিও কিন্তু তারা ইতিমধ্যে সংগ্রহ করেছে। যার ফলে আসলে এখন যেহেতু আসলে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ আছে, তবে যেহেতু ইতিমধ্যে সংগ্রহ হয়ে গেছে সব চাল এবং ধান, সেজন্য কিন্তু এখন আপাতত কিন্তু এই ধান চাল সংগ্রহ কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তো আমার কাছে এই ছিল লাইভা ব্রাহ্মণবাড়ি থেকে এই যে ধান চাল সংগ্রহ অভিযান সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়ি থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। দীর্ঘ 8 মাসের স্থবিরতা কাটিয়ে আবারও সরগরম বরগুনার তালতলির শুটকি পল্লী। বিষখালী ও পায়রা নদীর মোহনায় প্রাকৃতিক উপায়ে শুটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। এখান থেকে প্রতি সপ্তাহে অন্তত 25 থেকে 30 প্রজাতির শুটকি সরবরাহ করা হচ্ছে সারা দেশে। তবে পরিবহন ব্যয়, ডিজেলের দাম বৃদ্ধি, শ্রমিকের উচ্চ মজুরি আর ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ী এবং শ্রমিকরা। বিস্তারিত জানাচ্ছেন সুজন আকন। শীতের হিমেল হাওয়ার সঙ্গে বরগুনার তালতলি উপকূল এখন রূপালী মাছের গন্ধে মুখর। দীর্ঘ 8 মাসের স্থবিরতা কাটিয়ে ফের প্রাণচাঞ্চল্য ফিরেছে নিদ্রার চরের শুটকি পল্লীতে। নীল আকাশের নিচে সমুদ্র তীর জুড়ে মাছ কাটা, ধোয়া আর রোদে শুকোনোর ব্যস্ততা। নভেম্বর থেকে মার্চ এই 5 মাস শুটকি উৎপাদনের মূল মৌসুম।
বিষখালী ও পায়রা নদীর মোহনা থেকে সংগৃহীত রূপচাঁদা, ছুরি, লইট্টা ও চিংড়ি মাছ শুকানো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। কোনো ধরনের বিষ বা রাসায়নিক ছাড়াই চিরাচরিত পদ্ধতিতে তৈরি হচ্ছে বিষমুক্ত শুটকি। নদী তীরের সরকারি জমিতে গড়ে ওঠা এসব পল্লী ঘিরে জেলে আড়তদার, মহাজন, পরিবহন শ্রমিক সহ হাজারো মানুষের জীবিকা। এখন তো মনে করেন যদি এই মাছটা ভাঙ্গি আমাকে ডেলি 5 থেকে 700 টাকা ইনকাম আছে, হলে আমার সংসারটা মোটামুটি ভালো চলে। পোনা ধরি, মাছ ধরি, আনাজ ধরি, এগুলো বেশি কিনে এগুলো খাই। সময়তে একটু 300 টাকা পাই, সময়তে 400 টাকা পাই, 200 টাকা পাই, এই মাছ বুঝছি আর কি। শুটকি ব্যবসায়ীরা জানান, এখানে অন্তত 25 থেকে 30 প্রজাতির মাছের শুটকি তৈরি হয়। প্রতি সপ্তাহে প্রায় 100 মণ শুটকি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। তবে বাড়তি খরচের তুলনায় লাভ কম থাকায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। 5 লাখ 7 লাখ এক নৌকায় 3 লাখ 4 লাখ এভাবে আপনার ঋণ নিতে হয়, বুঝলেন। কেউ ব্যাংক থেকে আনে, কেউ সুদে আনে, কেউ ওই ক্ষুদ্র লোন আছে না, সেই লোন সে জায়গায় দিয়ে নেয়। আগে বেতন তো তোমার 10,000, এখন এই মানুষের বেতন আছে 24,000। চিংড়ি মাছ বেশি দেওয়া 800 1000, আর ছড়ি মাছ বেশি 500 400, তারপর রামসস বেশি 500 400। এদিকে শুটকি শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদের ঋণ ও রপ্তানির উদ্যোগের কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। ভালো মানের শুটকি উৎপাদন করলে সেটা কীভাবে বিদেশে রপ্তানি করা যায়, কোন মার্কেটে আমরা কিভাবে পাঠাতে পারি, সেগুলো আমাদের কোয়ালিটি কন্ট্রোল যে অফিস আছে তার মাধ্যমে আমরা চেষ্টা করব। যথাযথ সহায়তা ও আধুনিক অবকাঠামো নিশ্চিত করা গেলে উপকূলের এই ঐতিহ্যবাহী শিল্প স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা স্থানীয়দের। সুজনা কোন, এখন বরগুনা। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মনোনয়নের বাছাইয়ে দ্বৈত নীতি প্রয়োগের অভিযোগ, প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন, বাতিল প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু। 1300 টাকার এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে 2000 টাকা পর্যন্ত, সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের, ক্ষুব্ধ ব্যবহারকারীরা। কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, যত তাড়াতাড়ি হোক এটা সমাধান একটা আসে। সাভারের আশুলিয়া জুড়ে ডাকাত আতঙ্ক, দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব, নিরাপত্তাহীনতায় স্থানীয়রা, নির্বিকার প্রশাসন। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, 7 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। এবং 8 মাসের স্থবিরতা কাটিয়ে ফের সরগরম বরগুনার শুটকি পল্লী, সপ্তাহে 25 থেকে 30 প্রজাতির শুটকি সরবরাহ, ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তা। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।